স্যার, আমাদের পুরুলিয়া মানেই তো ছৌ। কিন্তু আমরা যখন এই আমাদের পুরুলিয়ার সংস্কৃতি, নৃত্য, এই এই বিষয়গুলো দিয়ে যখন আমরা পড়াশোনা করছি বা জানছি, তখন দেখছি যে ছৌয়ের থেকেও একটা প্রাচীন নৃত্য নাটুয়া, নাটুয়া নাচ। তো এই নাটুয়া নাচটা ছৌয়ের মতো অত বেশি জনপ্রিয় হয়ে ওঠেনি, বা এখন বর্তমান সময়ে ছৌয়ের যে জনপ্রিয়তা সেই জায়গাতে তুলনামূলকভাবে অনেকটা পিছিয়ে। তো এই নাটুয়া নাচটার যে ইতিহাস, এই বিষয়টা সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাইছি। সাবেক মানভূম বা বর্তমান পুরুলিয়ায় যে কটা লোকনৃত্য আছে তার মধ্যে অন্যতম প্রাচীন লোকনৃত্য হচ্ছে নাটুয়া। নাটুয়া এতটাই প্রাচীন যে নাটুয়ার উল্লেখ আমরা জগদ্রামী রামায়ণে পাই আচ্ছা। এবং গঙ্গারাম দাসের মহারাষ্ট্র পুরাণ বলে একটা বই আছে, সেখানেও আমরা নাটুয়ার উল্লেখ পাই। নাটুয়া নাচিছে নাট দল বলে উল্লেখ আছে। আবার যদি আমরা ধর্মমঙ্গল কাব্য দেখি, মঙ্গল কাব্যের একটা তো মঙ্গল কাব্যগুলোকে আমাদের বিশেষ করে ধর্মমঙ্গলকে বলা হতো রাঢ়ের মঙ্গল কাব্য। মানে আমাদের এই অঞ্চলটা রাঢ় অঞ্চলের মধ্যেই ছিল, রাঢ়ের মঙ্গল কাব্য বলা হতো। রাঢ়ের অধিবাসীদের জীবনযাত্রা, সংস্কার, সংস্কৃতির পুরো প্রতিচ্ছবি আমরা ধর্মমঙ্গলে পাই। সেখানে মানিকরাম দত্ত বলে একজন কবি আছেন, তিনিও নাটুয়া উল্লেখটা করছেন। যখন কালকেতু গুজরাট নগরী পত্তন করছেন, পত্তন করার পর সেখানে কালকেতু যখন দুর্গা মন্দির স্থাপন করছেন, চণ্ডীর মন্দির স্থাপন করছেন, তখন সেখানে পুজো উপলক্ষে নাটুয়া নৃত্যের আসর বসছে। তাহলে আমরা এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারি যে নাটুয়া এই নাচটা, যেটা আমাদের সাবেক মানভূম বা পুরুলিয়ায় আছে, এটা অত্যন্ত প্রাচীন। এবারে নাটুয়া নাচের উদ্ভবটা একটা বিচিত্রভাবে এসেছে, তার একটা ধারাবাহিক ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে এই, যখন মানুষ আগে শিকারজীবী ছিল, অরণ্যজীবী এবং শিকারজীবী, তখন মানুষ খাদ্যান্বেষণে পশু শিকার করত। পশু শিকার পরে যখন যেদিন তারা, সব দিনই তো পশু পেত না, ইয়েতে চণ্ডীমঙ্গলে আছে, কালকে দু একদিন ঢুকলো কিছুই শিকার পেল না, এরকম আছে। তো তাদের ক্ষুণ্ণবৃত্তি নিবারণের একমাত্র পথ ছিল পশু শিকার। তো তারা ভাগ্যক্রমে যেদিন বড় ধরনের কোনো পশু শিকার করত, তখন সেই পশু শিকারটাকে, শিকারকৃত পশুটাকে মাঝখানে রেখে তারা আনন্দ উৎসব করত। আচ্ছা। এবং এই আনন্দ উৎসবের ছবিগুলো আদিম মানুষ, অরণ্যজীবী মানুষরা তাদের গুহাচিত্রে লিপিবদ্ধ করা আছে। পাহাড়পুর বলো, ভীমবেটকা বলো, দেখবে সবগুলোতেই আছে। তাহলে এই যে আনন্দ বিনোদন করা, পশুটাকে কেন্দ্র করে আনন্দ বিনোদন করছে, তাতে কি করছে, পশুটাকে রেখে চারদিকে ঘিরে তারা নাচ এবং গান করছে। সেই নাচ এবং গানটা তাহলে আমাদের শিকারজীবী মানুষের থেকে আমাদের উৎপত্তি হচ্ছে। তারপরে যখন ক্রমশ মানুষ সভ্যতার দিকে এগোলো, তখন শিকারজীবী থেকে যখন কৃষিজীবীতে হলো, তখন কৃষিজীবীতে আসার পর তারা অবাক হয়ে যাচ্ছে, একটা বিস্ময়বোধ কাজ করছে। হ্যাঁ, সেই বিস্ময়বোধটা হচ্ছে এই যে এইভাবে প্রকৃতির এই রকম হচ্ছে, তাহলে প্রকৃতির এইগুলো কি, নিশ্চয়ই এর কোনো একটা নিয়ন্ত্রক আছে। তা সেই নিয়ন্ত্রকটাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে কি হবে না, আমাদের ক্ষুধা নিবারণের এই যে প্রচেষ্টা, এইটা আমরা সাফল্য লাভ করব। অর্থাৎ তাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের সুখ এবং সমৃদ্ধিটা আসবে। তাহলে তাকে সন্তুষ্ট কিভাবে করা যাবে, তাকেও সন্তুষ্ট করতে হবে নাচ এবং গানের মধ্যে দিয়ে, নাচ এবং গানের মধ্যে। কিন্তু সেই নাচ এবং গানে যখন হচ্ছে তখন একটু মানুষ নরম হচ্ছে, কিন্তু নাচ এবং গান, সেই নাচ গানের মধ্যে দিয়ে আমরা যদি আধুনিক নাচ গানের ব্যাকরণ খুঁজতে পাবো না। মানুষ নিজের মধ্যে অঙ্গভঙ্গি বিক্ষিপ্তভাবে অঙ্গ সঞ্চালন করছে, দেহ সঞ্চালন করছে, বুক ঠুকে বাজনা বাজাচ্ছে, হাততালি দিয়ে বাজনা বাজাচ্ছে, হাঁটুতে দিয়ে বাজনা বাজাচ্ছে। হ্যাঁ, ফলে বাজনার সঙ্গে নাচ এবং এই যে নাচটা আসছে, অঙ্গ সঞ্চালন, অঙ্গভঙ্গিটা আসছে, এখান থেকেই এই নাটুয়া নাচের উৎপত্তি হচ্ছে, অঙ্গ সঞ্চালন। নাটুয়া নাচের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অঙ্গ সঞ্চালন। দেহ সৌষ্ঠবের অধিকারী হতে হবে, শক্তিশালী হতে হবে, বলবীর্যের অধিকারী হতে হবে, এবং তার দেহটাকে সঞ্চালন করে, তার অঙ্গভঙ্গি করে আমাদের আনন্দটাকে প্রকাশ করতে হবে। নাটুয়ার যে এই যে দৈহিক কসরত, দৈহিক কারসাজি, পুরোটাই সেখান থেকে তুলে আনা, পুরোটাই সেখান থেকে তুলে আনা। ফলে এটা বলতে পারা যায় যে নাটুয়ার উৎপত্তি সেই আদিম মানুষের সেই আনন্দ বিনোদনের দৈহিক কসরত এবং নাচ গানের মধ্য দিয়েই হয়েছে। ফলে নাটুয়া
অত্যন্ত প্রাচীন, এবং তার প্রাচীনত্বর কারণটাই হচ্ছে ওই সাহিত্য তার মধ্যে আছে। ছৌ নাচের কোথাও কোনো সাহিত্যিক নিদর্শন নেই। ছৌ নাচের যেরকম টেকনিক আছে, হ্যাঁ, অনেক রকম পরে 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 সেগুলো নাটুয়াতে তো এরকম কোনো ছিল না। পরে যখন এই বিশ্ববোধটা আসছে, যখন জল জঙ্গলেই আছে, চাষবাস করছে, যখন চাষবাস করতে করতে দেখছে যে পাশে একটা বক হাঁটছে, পাশে একটা চড়ুই লাফাচ্ছে, পাশেই যখন তারা কুমা ঘর তৈরি করতে লাগলো, মাটির ঘর তৈরি করতে লাগলো, তখন যে সবগুলো আচরণগুলো করছে সেইগুলোকে তারা আস্তে 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 অ্যাডপ্ট করছে নিজেদের মধ্যে দিয়ে। নাচটাকে আর বিক্ষিপ্ত অঙ্গ সঞ্চালন না করে সেইগুলোকে তারা নাচের মধ্যে দিয়ে আনছে। অর্থাৎ প্রত্যেক জীবনের যেসব স্বাভাবিক কাজকর্ম এবং পশু পক্ষীর যেসব চাল চলন, সেগুলোকে তারা নিবিড়ভাবে লক্ষ্য করে 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 সেই চালগুলোকে তারা অ্যাডাপ্ট করে নিচ্ছে। অ্যাডাপ্ট করে নিয়ে তারা নাটুয়ার মধ্যে প্রয়োগ করছে। এই জিনিসগুলো তো ছয়ের মধ্যে ছৌটা পরে পরে কারণটা কি হচ্ছে যে তাহলে আদিটা হচ্ছে নাটুয়া। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন আদিটা হচ্ছে ছয়ের মাতৃরূপ নাটুয়া। নাটুয়া যদি ধরতে হয় নাটুয়া। এইবারে হচ্ছে কি, চাষবাসে যখন এলো তখন তাদের যে বিশ্ববোধটা জাগছে প্রকৃতির বিভিন্ন ঘটনাগুলো দেখে, তারা আস্তে আস্তে লাগলো বৃষ্টি হচ্ছে কেন, তাহলে বৃষ্টির জন্য কোনো একটা ঠাকুর আছে নিশ্চয়ই। রোদ এত কেন, ঝড় এত কেন, কেউ একজন কন্ট্রোল করছে। তাহলে যদি তাকে আমরা যদি সন্তুষ্ট করতে পারি, তাহলেই আমরা আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিটা আসবে। এইবারে সেইটা থেকেই তারা দেখলো যে চাষবাস যদি করছি, তাহলে চাষটা কে করছে, চাষটা তাহলে শিব তখন আর পৌরাণিক নয়। শিবায়ন কাব্যে, মঙ্গল কাব্যের মধ্যে শিবায়নের একটা ধারা আছে তো, শিবায়ন কাব্যে বা শিবমঙ্গল কাব্যে শিব সেখানে দেবাদিদেব মহেশ্বর নন। শিব হচ্ছেন ক্ষুদ্র প্রান্তিক চাষি, তার স্ত্রী হচ্ছে চাষির বউ। একদিন শিবায়ন মঙ্গলা আছে যে একদিন ঘরে সংসারে হাঁড়ি চলছে না, মানে শিবের বউ দুর্গা তাকে ভর্ৎসনা করছে যে তুমি কেমন পুরুষ, কোনো রোজগার পাতি নাই, কিচ্ছু নাই, আজকে হাঁড়ি চড়বে কি করে, তার কোনো ঠিক ঠিকানা নাই, কি করছেন। তো শিব রাগে মাগে বেরিয়ে ত্রিশূলটা বন্ধক রাখলো, বন্ধক রেখে চাল ডাল কিনে এনে তাকে চালাচ্ছে। তাহলে এর থেকে আমরা কি বুঝছি যে শিব দেবাদিদেব কি মহেশ্বর? শিব সাধারণ একজন চাষি, এবং তার বাহনটাও ষাঁড়, যাকে আমরা চাষের কাজে ব্যবহার করি। শিব এই যে শিব পূজাতে দেখবেন প্রত্যেক যারা ভক্তা হয় তাদের প্রত্যেকের একটা বেতের লাঠি, কাকে তাড়না করার জন্য, ওই বলদকে তাড়না করার জন্য। অর্থাৎ আমরা তাহলে তখন ভাবছি কৃষিজীবী মানুষ হচ্ছে, তাহলে আমাদের আদিগুরু হচ্ছে এই শিব, হচ্ছে আসল চাষি। তাহলে শিবকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের ঘর ফসলে ভরে উঠবে। তাহলে শিবকে সন্তুষ্ট করতে গেলে কি হবে না, শিবের যারা অনুচর নন্দী ভৃঙ্গি, তাদের মতো আমাদেরকে আচরণ করতে হবে। আমরা নন্দী ভৃঙ্গিও খুব কাছের মানুষ, কাছের শিষ্য, তাহলে ওদের মতো আমাদের আচরণ করতে হবে। তাহলে নন্দী ভৃঙ্গির আচরণ কেমন? নন্দী ভৃঙ্গি ছাই পাশ মেখে এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাদের অদ্ভুত আচার আচরণ, অদ্ভুত দেহ সঞ্চালন ইত্যাদি ইত্যাদি তারা করে। তা সেইটা তারা অ্যাডপ্ট করলো। হ্যাঁ, ফলে নাটুয়াতে যে এই যে অঙ্গ সঞ্চালন, দৈহিক কসরত, কারসাজি, পুরোটাই অ্যাডপ্ট করা নন্দী ভৃঙ্গির কাছ থেকে। এইবারে হচ্ছে কি যে সাজ পোশাকের ক্ষেত্রে কি হচ্ছে, সাজ পোশাকের তখন তো ধারণাটা ছিল না, মানুষ তো তখন জঙ্গলে থাকে, খালি গা, কেবল ওই আচ্ছাদনের লজ্জা নিবারণের যেটুকু ইয়ে থাকে সেটাই। এবারে নন্দী ভৃঙ্গি সাজতে হবে, তাহলে আমাকে কি করতে, ছাই পাঁশ যা কিছু মাখতে হবে, একটা বুৎকিমাকার তৈরি হতে হবে নিজেকে, আমরা নন্দী ভৃঙ্গির মতো আচরণ করব। তাহলে তখন থেকে এই প্রকৃতির এই বিভিন্ন উপাদানগুলো দিয়েই তারা সাজ পোশাক করতো, এবং সেই নন্দী ভৃঙ্গির মতো আচার আচরণ করে বিক্ষিপ্তভাবে অঙ্গ সঞ্চালন করত। এবং যখন শিবের পূজা হচ্ছে, শিবের গাজন হচ্ছে, তখন কাপ ঝাঁপ শুরু হচ্ছে। শিবের কাপ ঝাঁপ হয় না, জাগরণের পরের দিন যখন আসে নিজের সাজলো এবং বিভিন্ন ভাবে করতে লাগলো, এই কাপ ঝাঁপ শুরু করছে। কাপ ঝাঁপের মধ্যে দিয়ে সেই আচার আচরণগুলো অসংলগ্ন আচার আচরণ, এবং প্রত্যেকটাই ওই নন্দী ভৃঙ্গির অনুকরণে, এবং উদ্দেশ্য একটাই যে আমরা শিবের সহচর, বম 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 বম, এই শিবের সহচর। এবং সেই শিবের সহচর হতে কাপ ঝাঁপ শুরু করতে আস্তে আস্তে নাটুয়া নাচের ফর্মটা তৈরি হলো। ফর্মটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে শুধু অঙ্গ সঞ্চালন করলেই তো হবে না, তাহলে একটা টেকনিকে আনতে হবে। তা টেকনিকের আনাটা কি করতে হবে না, বিভিন্ন প্রকৃতির বিভিন্ন মানুষকে, বিভিন্ন জীবজন্তুকে দেখে তাদের চালগুলো রপ্ত করতে লাগলো। চটি চাল, মাটি মাখা চাল, বক চাল ইত্যাদি ইত্যাদি,
এবং জঙ্গলে যখন মানুষ আছে তখন জঙ্গলের পথে হাঁটতে বিভিন্ন সময় হিংস্র পশু আক্রমণ থাকবে, তাহলে চমক সৃষ্টি হচ্ছে, তাহলে সব সময় তারা চোখ এদিক এদিক করে হাঁটছে, যেই একটা পাতা পড়লো এই রে কোনো কিছু এলো চমকে গেল, এই মুভমেন্টগুলো আস্তে 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 তারা এই নাচের মধ্যে দিয়ে অ্যাডপ্ট করতে লাগলো। অ্যাডপ্ট করতে করতে একটা সময় এই নাটুয়া নৃত্যটা শুরু হলো। নাটুয়া নৃত্যটা শুরু হলো। নাটুয়া নৃত্যের তাহলে অনেক কিছু বৈশিষ্ট্য বা অনেক যার অবজারভেশন, যেভাবে নাটুয়া শিল্পীরা নাটুয়া নাচটাকে নিয়ে এসেছিল, সেটা ছৌয়ের প্রভাবটা পরবর্তী ছৌটা তারপর পরে এলো, ছৌটা অনেক পরে এলো। কিন্তু এবার ছৌ যখন আসছে তখন কি নাটুয়ার জায়গাটা ছৌ দখল করছে, মানে নাটুয়া কি কিছুটা পিছিয়ে যাচ্ছে? হ্যাঁ, নাটুয়া এইবারই বলছি, মজার জিনিসটা হচ্ছে এইটাই, যেটা আমি বক্তব্য আমি বলছিলাম এখানে, যে নাটুয়াটা তো আদি, এবারে নাটুয়াটা একটা সীমাবদ্ধর মধ্যেই চলে এলো। মানুষ যত ক্রমশ সভ্য হলো তখন আর খেড়মেড়া গায়ে চায় পাঁচ মেখে ওইরকম পাড় ছিঁড়া বেঁধে আর করবো না, তাহলে আমাকে একটা পরিশীলিত জায়গায় আসতে হবে, পরিশীলিত জায়গায় আসতে হবে, ভদ্র হতে লাগলে ভদ্রজনের কাছে আমাকে পরিবেশন করতে হবে। তখন আস্তে আস্তে তারা গ্রহণ করতে লাগলো পোশাক পরিচ্ছদের, বিভিন্ন পোশাক পরিচ্ছদে। ইত্যবসরে শিবকে অবলম্বন করে যখন এই চাষিবাসী মানুষের ওই ধারণাটা হলো, তখন আস্তে আস্তে ওই কাপ ঝাঁপ থেকে আস্তে আস্তে ছৌয়ের উৎপত্তি হলো। এবার ছৌ উৎপত্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বাঘ চাল দেখাতে হবে, বা আমাকে কোনো পশুর বা পাখির চাল দেখাতে হবে, তখন তারা মুখোশের একটা ব্যবহার করে, যে তার মতো আমাকে হতে হবে। তাহলে কি করবে, তখন তারা ওই বনের বড় বড় পাতাকে নিয়ে একটুকু রং মাখিয়ে, হাঁড়ির কালি টালি মাখিয়ে মুখটাকে আচ্ছাদন করলো, এঁকে নিল, যে এই দেখো আমি এইটা সিংহ, এই দেখো এইটা আমি বাঘ, এই দেখো এইটা আমি পশু। মুখটাকে ঢাকা নিয়ে পশুর মতো আচরণ করতে লাগলো। এই যে মুখোশের আচ্ছাদনটা হলো। তারপরে দেখলো যে এসব পাতাটা তো বেশিক্ষণ থাকছে না একটা নাচের পরেই, তখন তারা পাকা লাউ ব্যবহার করতে লাগলো। পাকা লাউ, পাকা লাউকে দিয়ে, সেগুলো সবই প্রকৃতির উপাদান থেকে, কোনো যে মানে মেকানিজম দিয়ে তৈরি তা নেই, হাতের কাছে যেটা পাচ্ছে সেটা দিয়েই তারা করছে। পাকা লাউকে দিয়ে মুখোশ তৈরি করতে লাগলো, মোড়া তৈরি করতে লাগলো, মুখটাকে আচ্ছাদন, মুড়িয়ে দেওয়া। কথাটা মুখোশ নয়, মোড়া, আমি সবসময় বলি মোড়া, মুড়িয়ে দেওয়া। দেখবে পান দোকানে গেলেও আমাকে একটা পান, এক কিলি পান দাও না, খাবে না, মুড়িয়ে দিব, ঠিক, মানে মোড়কে করে দিব, মুড়িয়ে দিব। তো এই যে মোড়ার তৈরি করতে লাগলো, তখন সেটাও আবার দেখলো যে এটাও তো দীর্ঘস্থায়ী হচ্ছে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ভারী হয়ে যাচ্ছে, ভারী ভারী হয়ে যাচ্ছে। তখন আস্তে আস্তে ওটার একটা ওই মুখোশের একটা আলাদা ইতিহাসই আছে। যাই হোক, তো তারপরে তারা এই শুধু বিক্ষিপ্ত অঙ্গ সঞ্চালন না করে একটা পালাবদ্ধ রূপ দিতে লাগলো। বাঘের একড়িয়া নাচ, বাঘেরই নাচছি আমি, এই শিবের ছেলেপুলে গণেশ আছে, তাকে নাচতে হবে, আমার কার্তিক আছে, তার আচার আচরণগুলো ভঙ্গিমাগুলো করতে হবে। তখন একড়িয়া নাচে চলে গেল, একড়িয়া নাচে চলে গেল। কিন্তু লোকনৃত্যটা যেহেতু লোকনৃত্য, এটা একড়িয়ার কোনো সংস্থা নেই, লোকনৃত্য হচ্ছে দলবদ্ধ নৃত্য। তাহলে একজন নাচছে, বাকিরা দেখছে, আমার মনও জাগছে, আমিও নাচবো, কিন্তু আমি ঢুকতে পারছি নাই, তাই না? তখন কি হলো, ভাবছে যা না, দলবদ্ধ নৃত্য তৈরি করতে হবে, একড়া নৃত্য করলে হবে না, দলবদ্ধভাবে নাচতে হবে, যেহেতু লোকনৃত্য। তখন দলবদ্ধভাবে নাচ শুরু হয়ে আস্তে আস্তে ছৌ নাচের অগ্রসরটা ঘটতে লাগলো, পালাবদ্ধ ছৌ নাচ তৈরি হতে লাগলো। এইবারে নাটুয়াটা পিছিয়ে যাচ্ছে, নাটুয়াটা পিছিয়ে যাচ্ছে, কারণ সময় চলে যাচ্ছে, অমুক চলে যাচ্ছে, এটা আস্তে আস্তে মানে কি বলবো পরিশীলিত রূপ পাচ্ছে, তখন ছৌ নাচের দিকে কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু যারা তখনও ধরে রেখেছিল এই নাটুয়া নাচটাকে, তারা কিন্তু সেইভাবেই থেকে গেল।